যার প্রমাণ প্রাচীন নিদর্শন ও সিলমোহরে পাওয়া যায়। তাদের ব্যবহৃত লিপি এখনও পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, যা ইতিহাসবিদদের কাছে এক রহস্য হয়ে রয়েছে। তবে এত উন্নত সভ্যতা হওয়া সত্ত্বেও সিন্ধু সভ্যতার পতন ঘটে। এর কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন, বন্যা, নদীর গতিপথ পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করা হয়। কিছু ঐতিহাসিক আর্যদের আগমনকেও সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন, যদিও এ বিষয়ে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। সিন্ধু সভ্যতার পতনের পর শুরু হয় বৈদিক যুগ, যা প্রাচীন ভারতীয় সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সময় আর্যরা উত্তর পশ্চিম ভারতীয় উপমহাদেশে বসতি স্থাপন করে। তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবন সম্পর্কে প্রধান তথ্য পাওয়া যায় বেদস থেকে। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, এই 4টি বেদ ভারতীয় ধর্ম ও দর্শনের মূল ভিত্তি হিসেবে বিবেচিত। বৈদিক যুগে সমাজ 4টি বর্ণে বিভক্ত হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই বর্ণব্যবস্থা পরবর্তীকালে ভারতীয় সমাজে গভীর প্রভাব ফেলে। প্রাথমিক বৈদিক যুগে মানুষ ছিল অপেক্ষাকৃত সরল ও গ্রামীণ জীবনযাপনে অভ্যস্ত, কিন্তু উত্তর বৈদিক যুগে কৃষি, লৌহ প্রযুক্তি এবং নগরায়নের বিকাশ ঘটে। রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং রাষ্ট্র ব্যবস্থা সুসংগঠিত হয়ে ওঠে। এই সময়ে ধর্মীয় আচার অনুষ্ঠান ও যজ্ঞের গুরুত্ব বৃদ্ধি পায়। পাশাপাশি উপনিষদ রচিত হয়, যেখানে আত্মা, ব্রহ্ম এবং জীবনের চূড়ান্ত সত্য সম্পর্কে গভীর দার্শনিক আলোচনা করা হয়েছে। এর ফলে ভারতীয় দর্শনের ভিত্তি সুদৃঢ় হয় এবং মানব জীবনের অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে নতুন চিন্তার বিকাশ ঘটে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে এক গুরুত্বপূর্ণ ধর্মীয় ও দার্শনিক জাগরণ দেখা যায়। এই সময় জন্ম নেন গৌতম বুদ্ধ এবং মহাবীর। তাদের প্রচারিত বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম সমাজে অহিংসা, সত্য, সাম্য এবং মানবতার বাণী প্রচার করে। এই নতুন ধর্মীয় আন্দোলনগুলো বর্ণব্যবস্থার কঠোরতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আবির্ভূত হয় এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই সময়ে ভারতের উত্তরাঞ্চলে 16টি মহাজনপদের উত্থান ঘটে, যার মধ্যে মগধ ছিল সবচেয়ে শক্তিশালী। মগধের উত্থানের মাধ্যমে ভারতীয় ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়। প্রথমে হরজঙ্ক, পরে শৈশুনাগ এবং নন্দবংশ মগধ শাসন করে। নন্দবংশের সময় বিশাল সামরিক শক্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি গড়ে ওঠে, যা পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠার পথ প্রশস্ত করে। খ্রিস্টপূর্ব 322 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার প্রধান উপদেষ্টা ছিলেন চাণক্য বা কৌটিল্য, যিনি অর্থশাস্ত্র গ্রন্থ রচনা করেন। এই গ্রন্থে প্রশাসন, অর্থনীতি, কূটনীতি এবং সামরিক নীতির বিস্তারিত বর্ণনা পাওয়া যায়। চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ভারত থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং একটি শক্তিশালী কেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। চন্দ্রগুপ্তের উত্তরসূরি ছিলেন তার পুত্র বিন্দুসার। তিনি সাম্রাজ্যের বিস্তার অব্যাহত রাখেন এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চল নিজের অধীনে আনেন। তবে মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন সম্রাট অশোক। তিনি প্রথমে একজন বিজেতা হিসেবে পরিচিতি লাভ করেন, কিন্তু কলিঙ্গ যুদ্ধ তার জীবনে এক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। খ্রিস্টপূর্ব 261 অব্দে সংগঠিত কলিঙ্গ যুদ্ধে অসংখ্য মানুষের মৃত্যু অশোককে গভীরভাবে বিচলিত করে। এই যুদ্ধের পর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং অহিংসা ও ধর্মনীতির মাধ্যমে শাসন পরিচালনা শুরু করেন। তার শাসনামলে শান্তি, ন্যায়বিচার ও কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসার ঘটে। তিনি সড়ক, কুয়ো, বৃক্ষরোপণ এবং বিশ্রামাগার নির্মাণ করেন, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক ছিল। অশোক তার নীতিমালা পাথরের স্তম্ভ ও শিলালিপিতে উৎকীর্ণ করেন, যা অশোকের শিলালিপি নামে পরিচিত। এগুলো থেকে তার শাসন নীতি ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা যায়। তিনি বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য শ্রীলঙ্কা, মধ্য এশিয়া, মিশর এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ধর্মপ্রচারক প্রেরণ করেন, ফলে বৌদ্ধ ধর্ম আন্তর্জাতিক পর্যায়ে বিস্তার লাভ করে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারত রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ে, কিন্তু প্রাচীন ভারতের এই যুগ ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, রাজনীতি ও দর্শনের ভিত্তি স্থাপন করে। এই সময়েই ভারতীয় সমাজে রাষ্ট্র ব্যবস্থা, আইন, ধর্ম এবং অর্থনীতির সুসংগঠিত রূপ গড়ে ওঠে। সার্বিকভাবে প্রাচীন ভারতের ইতিহাস মানব সভ্যতার বিকাশে অনাসম্য অবদান রেখেছে।
সিন্ধু সভ্যতার উন্নত নগরায়ন, বৈদিক যুগের ধর্মীয় ও সামাজিক কাঠামো এবং মৌর্য সাম্রাজ্যের প্রশাসনিক দক্ষতা ভারতকে বিশ্ব ইতিহাসে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। এই ঐতিহ্যই পরবর্তীকালে ভারতীয় সংস্কৃতি, দর্শন এবং রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করেছে এবং আধুনিক ভারতের বিকাশে গভীর প্রভাব বিস্তার করেছে। মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারত আবারও রাজনৈতিক বিচ্ছিন্নতার যুগে প্রবেশ করে, তবে এই সময়ে সাংস্কৃতিক, বৈজ্ঞানিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। মৌর্য সাম্রাজ্যের অবসানের পর শুঙ্গ, কানভ এবং সাতবাহন বংশ ভারতের বিভিন্ন অঞ্চলে শাসন প্রতিষ্ঠা করে। উত্তর পশ্চিম ভারতে ইন্দো গ্রিক, শক এবং কুষাণদের আগমন ভারতীয় সংস্কৃতির সঙ্গে বিদেশি সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ ঘটায়। এই সাংস্কৃতিক বিনিময় ভারতের ইতিহাসকে আরও সমৃদ্ধ করে তোলে। কুষাণ সম্রাট কনিষ্কের শাসনামলে বৌদ্ধ ধর্মের ব্যাপক বিস্তার ঘটে এবং গান্ধার শিল্পশৈলীর বিকাশ হয়। এই শিল্পশৈলীতে গ্রিক ও ভারতীয় শিল্পকলার মেলবন্ধন দেখা যায়। এ সময়েই মহাযান বৌদ্ধধর্ম জনপ্রিয়তা লাভ করে এবং ভারত থেকে মধ্য এশিয়া ও চীনে ছড়িয়ে পড়ে। এর ফলে ভারত আন্তর্জাতিক বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। চতুর্থ শতাব্দীতে ভারতের ইতিহাসে এক নতুন স্বর্ণযুগের সূচনা হয় গুপ্তা এম্পায়ারের উত্থানের মাধ্যমে। গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত প্রথম। তার উত্তরসূরি সম্রাট সমুদ্রগুপ্ত অসাধারণ সামরিক দক্ষতার মাধ্যমে সাম্রাজ্যের বিস্তার ঘটান। তাকে ভারতের নেপোলিয়ান বলা হয়। সমুদ্রগুপ্তের বিজয়াভিযানের বিবরণ এলাহাবাদ স্তম্ভলিপিতে পাওয়া যায়, যা তার সামরিক কৃতিত্বের সাক্ষ্য বহন করে। গুপ্ত সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম ছিলেন চন্দ্রগুপ্ত দ্বিতীয়। তার শাসনামলে সাম্রাজ্য অর্থনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে সর্বোচ্চ সমৃদ্ধি লাভ করে। এই সময়কে ভারতীয় ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়। বিজ্ঞান, সাহিত্য, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং শিল্পকলার ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। এই যুগে মহাকবি কালিদাস তার অমর রচনা অভিজ্ঞান শকুন্তলম রচনা করেন। গণিতবিদ আর্যভট্ট শূন্যের ধারণা ও দশমিক পদ্ধতির বিকাশ ঘটান। জ্যোতির্বিদ্যা ও চিকিৎসা বিজ্ঞানে উল্লেখযোগ্য অবদান রাখেন বরাহ মিহিল ও চরক। এ সময়ে শিক্ষা ব্যবস্থাও অত্যন্ত উন্নত ছিল। নালন্দা ইউনিভার্সিটি বিশ্বের অন্যতম প্রাচীন ও বিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসত। গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারত আবারও আঞ্চলিক রাজ্যগুলোর মধ্যে বিভক্ত হয়ে পড়ে। হর্ষবর্ধনের শাসনামলে উত্তর ভারতে সাময়িক রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠিত হলেও তার মৃত্যুর পর তা ভেঙে যায়। দক্ষিণ ভারতে পাল, চোল, পাণ্ড্য ও চালুক্য বংশ শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। বিশেষ করে চোল সাম্রাজ্য সমুদ্র বাণিজ্য ও নৌশক্তির জন্য বিখ্যাত ছিল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে ভারতের সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলে। অষ্টম শতাব্দী থেকে ভারতের ইতিহাসে ইসলামের প্রভাব শুরু হয়। আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে এবং সিন্ধু অঞ্চলে আরব শাসনের সূচনা ঘটে। পরবর্তীকালে তুর্কি ও আফগান মুসলিম শাসকদের আগমনের মাধ্যমে উত্তর ভারতে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়। 1206 সালে প্রতিষ্ঠিত দিল্লি সালতানাত ভারতের মধ্যযুগীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করে। এর প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইব্যাক। দাস, খিলজি, তুঘলক, সৈয়দ এবং লোদি এই 5টি রাজবংশ দিল্লি সালতানাত শাসন করে। এই সময়ে প্রশাসনিক কাঠামো শক্তিশালী হয় এবং নতুন স্থাপত্য শৈলীর বিকাশ ঘটে। কুতুব মিনার এই যুগের অন্যতম স্থাপত্য নিদর্শন। দিল্লি সালতানাতের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন আলাউদ্দিন খিলজি। তিনি অর্থনৈতিক সংস্কার ও বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে রাষ্ট্রের অর্থনীতি সুসংহত করেন এবং মঙ্গল আক্রমণ প্রতিহত করেন। অন্যদিকে মুহাম্মদ বিন তুঘলকের উদ্ভট নীতিমালা, যেমন রাজধানী স্থানান্তর এবং তাম্র মুদ্রা চালু করা, ইতিহাসে বিশেষভাবে আলোচিত। 1526 সালে ফার্স্ট ব্যাটল অফ পানিপথের মাধ্যমে বাবর ভারতে মুঘল এম্পায়ার প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্য ভারতের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করে। বাবরের উত্তরসূরি হুমায়ুন সাময়িকভাবে সিংহাসন হারালেও পরে তা পুনরুদ্ধার করেন। মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ শাসকদের মধ্যে অন্যতম ছিলেন আকবর। তিনি ধর্মীয় সহিষ্ণুতা ও প্রশাসনিক দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। তার প্রবর্তিত দ্বীন-ই ইলাহি ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। আকবরের শাসনামলে রাজস্ব সংস্কার, প্রশাসনিক পুনর্গঠন এবং সাম্রাজ্যের বিস্তার ঘটে। তিনি হিন্দু মুসলিম ঐক্যের ভিত্তি সুদৃঢ় করেন। জাহাঙ্গীরের শাসনামলে শিল্পকলার বিকাশ ঘটে এবং শাহজাহানের শাসনামলে মুঘল স্থাপত্য শিল্প তার শীর্ষে পৌঁছায়। তার নির্মিত তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হিসেবে বিবেচিত হয় এবং এটি মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন।
মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী শাসক ছিলেন আওরঙ্গজেব। তার শাসনামলে সাম্রাজ্য সর্বাধিক বিস্তৃত হলেও ধর্মীয় কঠোরতা ও দীর্ঘস্থায়ী যুদ্ধ সাম্রাজ্যের দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। তার মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে পতনের দিকে ধাবিত হয়। মধ্যযুগীয় ভারতের এই দীর্ঘ সময়ে ভারতীয় সংস্কৃতি এক নতুন রূপ লাভ করে। হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠে গঙ্গা যমুনা তেহজিব। উর্দু ভাষার উদ্ভব, সুফি ও ভক্তি আন্দোলনের প্রসার এবং সঙ্গীত ও সাহিত্য চর্চার বিকাশ এই যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কবির, নানক, চৈতন্যদেব এবং খাজা মঈনুদ্দিন চিশতির মতো সাধকরা ধর্মীয় সম্প্রীতির বার্তা প্রচার করেন। সার্বিকভাবে এই যুগে ভারত রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে গেলেও সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ লাভ করে। গুপ্তযুগের জ্ঞানবিজ্ঞানের বিকাশ, দিল্লি সালতানাতের প্রশাসনিক কাঠামো এবং মুঘল স্থাপত্যশিল্প ভারতীয় সভ্যতার ভিত্তিকে সুদৃঢ় করে। এই ঐতিহাসিক ধারাবাহিকতা পরবর্তীকালে আধুনিক ভারতের উত্থানের পথ প্রশস্ত করে। মুঘল সাম্রাজ্যের পতনের পর ভারতীয় উপমহাদেশে রাজনৈতিক অস্থিরতা ও আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে ইউরোপীয় বণিকরা ধীরে ধীরে ভারতের রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব বিস্তার করতে শুরু করে। ষোড়শ শতাব্দীর শেষ ভাগে পর্তুগিজদের মাধ্যমে ইউরোপীয়দের আগমন ঘটলেও পরবর্তীকালে ব্রিটিশরা ভারতের সবচেয়ে শক্তিশালী উপনিবেশিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৬০০ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, যার মূল উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে বাণিজ্য করা। প্রথম দিকে তারা মশলা, রেশম, নীল এবং তুলা বাণিজ্যে জড়িত থাকলেও ধীরে ধীরে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে এগিয়ে যায়। মুঘল সাম্রাজ্যের দুর্বলতা এবং ভারতীয় শাসকদের পারস্পরিক দ্বন্দ্ব ব্রিটিশদের জন্য সুযোগ সৃষ্টি করে। ১৭৫৭ সালে সংঘটিত ব্যাটেল অফ প্লাসি ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এই যুদ্ধে ব্রিটিশ সেনাপতি রবার্ট ক্লাইভ বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেন। এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার ওপর আধিপত্য প্রতিষ্ঠা করে এবং ভারতের রাজনৈতিক নিয়ন্ত্রণের ভিত্তি স্থাপন করে। ১৭৬৪ সালের ব্যাটেল অফ বাক্সারে ব্রিটিশরা মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়, ঔধের নবাব এবং বাংলার মীর কাসিমকে পরাজিত করে। এই বিজয়ের মাধ্যমে কোম্পানি ১৭৬৫ সালে বাংলার দেওয়ানি লাভ করে, যা তাদের অর্থনৈতিক শক্তিকে বহুগুণ বৃদ্ধি করে। ব্রিটিশ শাসনের ফলে ভারতের সম্পদ ইংল্যান্ডে পাচার হতে থাকে এবং দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। ব্রিটিশরা ভারতে প্রশাসনিক, বিচারিক ও শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনে। লর্ড কর্নওয়ালিসের স্থায়ী বন্দোবস্ত কৃষকদের ওপর ভারী করের বোঝা চাপিয়ে দেয়। একই সঙ্গে ইংরেজি শিক্ষার প্রসার ঘটে এবং পাশ্চাত্য চিন্তাধারা ভারতীয় সমাজে প্রবেশ করে। ১৮৩৫ সালে লর্ড ম্যাকলে ইংরেজি শিক্ষানীতি চালু করেন, যা আধুনিক শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে এর ফলে ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। ঊনবিংশ শতাব্দীতে ভারতীয় সমাজে নবজাগরণের সূচনা ঘটে। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্তির জন্য আন্দোলন করেন এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এছাড়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন ও নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময়ে ভারতীয় সমাজে সংস্কার ও আধুনিকতার বিকাশ ঘটে, যা পরবর্তীকালে জাতীয়তাবাদী আন্দোলনের ভিত্তি তৈরি করে। ১৮৫৭ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ বিদ্রোহ সংঘটিত হয়, যা ইন্ডিয়ান রিবেলিয়ন অফ 1857 নামে পরিচিত। সৈনিকদের অসন্তোষ, অর্থনৈতিক শোষণ, ধর্মীয় হস্তক্ষেপ এবং রাজনৈতিক দমনপীড়ন এই বিদ্রোহের প্রধান কারণ ছিল। মঙ্গল পাণ্ডে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তাতিয়া টোপে এবং বাহাদুর শাহ জাফর এই বিদ্রোহের নেতৃত্ব দেন। যদিও বিদ্রোহটি ব্যর্থ হয়, তবুও এটি ভারতীয় জাতীয়তাবাদের সূচনা ঘটায়। ১৮৫৮ সালে ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে। এর ফলে ভারতে সরাসরি ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়, যা ব্রিটিশ রাজ নামে পরিচিত। এই সময়ে রেলপথ, টেলিগ্রাফ এবং ডাক ব্যবস্থার উন্নয়ন ঘটে। তবে এসব উন্নয়ন মূলত ব্রিটিশদের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য করা হয়েছিল। ১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যা ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাথমিকভাবে কংগ্রেস ব্রিটিশদের কাছে প্রশাসনিক সংস্কারের দাবি জানালেও পরবর্তীকালে এটি স্বাধীনতার দাবিতে নেতৃত্ব দেয়। দাদাভাই নওরোজি, বাল গঙ্গাধর তিলক, গোপালকৃষ্ণ গোখলে এবং লালা লাজপত রায় ছিলেন এই আন্দোলনের অগ্রদূত। বিংশ শতাব্দীর শুরুতে স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
মহাত্মা গান্ধী অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে স্বাধীনতার আন্দোলনকে গণ আন্দোলনে রূপ দেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, সিভিল ওবিডিয়েন্স আন্দোলন এবং লবণ সত্যাগ্রহ সংঘটিত হয়। এই আন্দোলনগুলো ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং সাধারণ মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করে। এই সময়ে সুভাষচন্দ্র বোস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেন। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন এবং তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব স্লোগান প্রদান করেন। অন্যদিকে জওহরলাল নেহরু আধুনিক ও গণতান্ত্রিক ভারতের স্বপ্ন দেখেছিলেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মধ্যে পৃথক রাষ্ট্রের দাবি জোরদার হয়। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পাকিস্তান প্রতিষ্ঠার দাবি জানায়। এর ফলে হিন্দু মুসলিম সম্পর্কের অবনতি ঘটে এবং রাজনৈতিক বিভাজন তীব্র হয়। অবশেষে ১৯৪৭ সালে পার্টিশন অফ ইন্ডিয়া সংঘটিত হয়। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশকে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত করে। ১৫ই আগস্ট ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভ করে। কিন্তু এই বিভাজনের ফলে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা, প্রাণহানি এবং উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়, যা ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে আছে। স্বাধীনতার পর জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৫০ সালে ভারত একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয় এবং সংবিধান কার্যকর হয়। ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে আধুনিক ভারতের পথচলা শুরু হয়। সার্বিকভাবে ব্রিটিশ শাসন ভারতের অর্থনীতি ও সমাজে গভীর প্রভাব ফেলেছিল। একদিকে শোষণ ও বৈষম্য বৃদ্ধি পেলেও অন্যদিকে আধুনিক শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং জাতীয়তাবাদের উত্থান ঘটে। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আত্মদানের মাধ্যমে ভারত স্বাধীনতা অর্জন করে এবং বিশ্বমঞ্চে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই অধ্যায় ভারতের ইতিহাসে সংগ্রাম, আত্মত্যাগ এবং স্বাধীনতার গৌরবময় কাহিনী হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ভারত স্বাধীনতা অর্জন করে এবং একটি নতুন জাতির জন্ম হয়। তবে স্বাধীনতার আনন্দের সঙ্গে যুক্ত ছিল বিভাজনের বেদনাদায়ক স্মৃতি। পার্টিশন অফ ইন্ডিয়ার ফলে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। এই বিভাজনের সময় ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা, গণহত্যা এবং উদ্বাস্তু সমস্যার উদ্ভব ঘটে। লক্ষ লক্ষ মানুষ তাদের জন্মভূমি ত্যাগ করতে বাধ্য হয়, যা মানব ইতিহাসের অন্যতম বৃহৎ গণ অভিবাসনের ঘটনা হিসেবে বিবেচিত। স্বাধীনতার পর ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল একটি স্থিতিশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই দায়িত্ব গ্রহণ করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। তার নেতৃত্বে ভারত গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্র গঠনের পথে অগ্রসর হয়। একই সময়ে বি.আর. আম্বেদকরের নেতৃত্বে ভারতের সংবিধান প্রণয়ন করা হয়। দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর ২৬ জানুয়ারি ১৯৫০ সালে সংবিধান কার্যকর হয় এবং ভারত আনুষ্ঠানিকভাবে একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। সংবিধান ভারতের নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করে এবং একটি ফেডারেল কাঠামোর মধ্যে কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের ক্ষমতা নির্ধারণ করে। এতে গণতন্ত্র, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের আদর্শ প্রতিফলিত হয়। ভারতের এই সাংবিধানিক কাঠামো দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাধীনতার পর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল দেশীয় রাজ্যগুলোর সংযুক্তিকরণ। ব্রিটিশ ভারতের পাশাপাশি ৫৬০টিরও বেশি দেশীয় রাজ্য ছিল, যেগুলোকে ভারতের সঙ্গে একীভূত করা হয়। এই ঐতিহাসিক দায়িত্ব পালন করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তার কূটনৈতিক দক্ষতা ও দৃঢ় নেতৃত্বের ফলে হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর সহ অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের অন্তর্ভুক্ত হয়। স্বাধীনতার পর ভারত পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যায়। নেহরুর নেতৃত্বে পাঁচশালা পরিকল্পনা চালু করা হয়, যার লক্ষ্য ছিল শিল্পায়ন, কৃষির উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নতি। ভারী শিল্প, ইস্পাত কারখানা, বিদ্যুৎ প্রকল্প এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করা হয়। এই সময়ে ভারত বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রগতি অর্জন করে। ১৯৪৮ সালে পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীকালে মহাকাশ গবেষণার জন্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়।
ভারতের পররাষ্ট্র নীতি নির্ধারণে নেহরু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি নিরপেক্ষতার নীতি অনুসরণ করে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি স্বাধীন অবস্থান বজায় রাখেন। এই নীতির ফলস্বরূপ নন অ্যালাইন্ড মুভমেন্টের প্রতিষ্ঠায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠান্ডা যুদ্ধের সময় এই নীতি ভারতকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত থাকতে সহায়তা করে। তবে স্বাধীনতার পর ভারতকে বিভিন্ন যুদ্ধ ও সীমান্ত সংঘাতের মুখোমুখি হতে হয়। 1947-48 সালে কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধ সংঘটিত হয়। 1962 সালে চীনের সঙ্গে সীমান্ত যুদ্ধে ভারত পরাজিত হয়, যা দেশের প্রতিরক্ষা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। 1965 এবং 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, যার মধ্যে 1971 সালের যুদ্ধের ফলে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, যিনি দৃঢ় নেতৃত্বের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হন। ইন্দিরা গান্ধীর শাসনামলে ভারত কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটায়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। এই উদ্যোগের ফলে খাদ্য উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। তবে 1975 সালে তিনি জরুরি অবস্থা ঘোষণা করলে গণতন্ত্রের উপর চাপ সৃষ্টি হয়। 1977 সালে নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি ক্ষমতা হারান, যা ভারতের গণতান্ত্রিক ব্যবস্থার শক্তিশালী ভিত্তিকে প্রমাণ করে। 1980-র দশকে ভারত রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। পাঞ্জাবে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমন করতে 1984 সালে অপারেশন ব্লু স্টার পরিচালিত হয়। একই বছর ইন্দিরা গান্ধী নিহত হন। তার মৃত্যুর পর রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হন এবং তথ্য প্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতে আধুনিকীকরণের সূচনা করেন। তার শাসনামলে ভারতের তাৎক্ষণিক উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়। 1991 সালে ভারত এক গভীর অর্থনৈতিক সংকটে পড়ে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারীকরণ ও বিশ্বায়নের নীতি গ্রহণ করেন। এই সংস্কারের ফলে ভারতের অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করে এবং দেশটি বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করে। একবিংশ শতাব্দীতে ভারত বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতিতে পরিণত হয়েছে। তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা, চিকিৎসা বিজ্ঞান এবং শিল্পক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার নেতৃত্বে ডিজিটাল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া এবং স্টার্টআপ ইন্ডিয়া কর্মসূচি বাস্তবায়িত হয়। ভারতের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। ভারত মহাকাশ গবেষণায়ও অসাধারণ সাফল্য অর্জন করেছে। চন্দ্রযান ও মঙ্গলযান অভিযানের মাধ্যমে দেশটি মহাকাশ প্রযুক্তিতে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। শিক্ষা, বিজ্ঞান, শিল্প, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রে ভারত আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এবং জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ দেশ। ধর্ম, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যের মধ্যেও ঐক্যের যে অনন্য উদাহরণ ভারত স্থাপন করেছে তা বিশ্বে বিরল। অর্থনৈতিক প্রবৃদ্ধি, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ভারত একটি উদীয়মান বৈশ্বিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। সার্বিকভাবে স্বাধীনতা পরবর্তী ভারতের ইতিহাস, সংগ্রাম, পুনর্গঠন এবং অগ্রগতির এক অনন্য কাহিনী। বিভাজনের বেদনা থেকে উঠে এসে ভারত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়েছে। সংবিধানের আদর্শ, জনগণের ঐক্য এবং নেতৃত্বের দূরদর্শিতার মাধ্যমে দেশটি উন্নয়নের পথে অগ্রসর হয়েছে এবং বিশ্ব মঞ্চে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে। একবিংশ শতাব্দীতে ভারত একটি উদীয়মান বৈশ্বিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেছে। স্বাধীনতা পরবর্তী দীর্ঘ পথচলার মধ্য দিয়ে দেশটি রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ভারত আজ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বহুমাত্রিক সংস্কৃতি, শক্তিশালী অর্থনীতি এবং উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে ভারত আধুনিক বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশে পরিণত হয়েছে। 1991 সালের অর্থনৈতিক উদারীকরণের ফলে ভারতীয় অর্থনীতি নতুন গতি লাভ করে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতির মাধ্যমে শিল্প ও বাণিজ্যের বিকাশ ঘটে।
তথ্যপ্রযুক্তি খাতে ভারতের দ্রুত উন্নতি দেশটিকে বৈশ্বিক অর্থনীতিতে বিশেষ মর্যাদা এনে দেয়। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনে আন্তর্জাতিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস এবং উইপ্রোর মতো প্রতিষ্ঠান বিশ্বব্যাপী তথ্যপ্রযুক্তি সেবায় নেতৃত্ব দিচ্ছে। সফটওয়্যার রপ্তানি ও আউটসোর্সিং শিল্প ভারতের অর্থনীতিকে শক্তিশালী করেছে এবং লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ভারতের কৃষি খাতও আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন উচ্চতায় পৌঁছেছে। সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় উন্নত বীজ, সেচ ব্যবস্থা এবং যান্ত্রিকীকরণের মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আজ ভারত বিশ্বের অন্যতম বৃহৎ ধান, গম এবং দুগ্ধ উৎপাদনকারী দেশ। একই সঙ্গে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে কৃষি ব্যবস্থাপনা আরও উন্নত হয়েছে, যা গ্রামীণ অর্থনীতির বিকাশে সহায়তা করছে। ভারতের শিল্প ও অবকাঠামোগত উন্নয়নও উল্লেখযোগ্য। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের মাধ্যমে উৎপাদন খাতকে শক্তিশালী করার প্রচেষ্টা চালানো হয়েছে। সড়ক, রেলপথ, মেট্রো রেল, বিমানবন্দর এবং বন্দর নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব ঘটেছে। স্মার্ট সিটি প্রকল্প নগরায়নকে আধুনিক ও টেকসই করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, বিশেষত ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই, বিশ্বের ডিজিটাল আর্থিক ব্যবস্থার একটি সফল মডেল হিসাবে বিবেচিত হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ভারত অসাধারণ সাফল্য অর্জন করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের নেতৃত্বে দেশটি মহাকাশ গবেষণায় বিশ্বব্যাপী স্বীকৃতি লাভ করেছে। 2014 সালে মঙ্গলযান অভিযান সফলভাবে সম্পন্ন করে ভারত প্রথম প্রচেষ্টায় মঙ্গলে পৌঁছানো বিশ্বের প্রথম দেশ হিসাবে ইতিহাস সৃষ্টি করে। 2023 সালে চন্দ্রযান 3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে নতুন মাইলফলক স্থাপন করে। এই সাফল্য ভারতের প্রযুক্তিগত সক্ষমতা ও বৈজ্ঞানিক অগ্রগতির প্রতীক হিসাবে বিবেচিত হয়। ভারতের পরমাণু ও প্রতিরক্ষা খাতও উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। 1998 সালে পোখরানের সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। দেশটির নিজস্ব ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং নৌবাহিনীর প্রযুক্তি উন্নয়নে সক্ষমতা অর্জন করেছে। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে ভারতের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পররাষ্ট্রনীতিতে ভারত শান্তি, সহযোগিতা এবং উন্নয়নের নীতি অনুসরণ করে। দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে। আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ দমন এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুতে ভারত সক্রিয় ভূমিকা পালন করছে। 2023 সালে G20 সম্মেলনের সভাপতিত্ব করে ভারত বিশ্বমঞ্চে তার নেতৃত্বের সক্ষমতা প্রদর্শন করে। ভারতের সাংস্কৃতিক প্রভাবও বিশ্বজুড়ে বিস্তৃত। বলিউড চলচ্চিত্র, ভারতীয় সঙ্গীত, নৃত্য এবং যোগব্যায়াম আন্তর্জাতিকভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আন্তর্জাতিক যোগ দিবস বিশ্বব্যাপী পালিত হয়, যা ভারতীয় ঐতিহ্যের বৈশ্বিক স্বীকৃতি নির্দেশ করে। ভারতীয় রন্ধনশৈলীও বিশ্বজুড়ে সমাদৃত এবং বহুসাংস্কৃতিক সমাজের প্রতীক হিসাবে বিবেচিত। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বা আইআইএম বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। দেশটির তরুণ জনশক্তি অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। দক্ষ মানব সম্পদ, তথ্যপ্রযুক্তি, চিকিৎসা, প্রকৌশল এবং গবেষণার ক্ষেত্রে বিশ্বব্যাপী অবদান রাখছে। তবে উন্নয়নের এই ধারার পাশাপাশি ভারত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। জনসংখ্যা বৃদ্ধি, দারিদ্র্য, বেকারত্ব, পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তন দেশের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা। নগরায়নের ফলে আবাসন ও পরিবেশগত চাপ বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি সামাজিক বৈষম্য দূরীকরণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ভারত নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সৌর ও বায়ুশক্তির ব্যবহার বৃদ্ধি করে দেশটি পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে গুরুত্ব দিচ্ছে। আন্তর্জাতিক সৌরজোট প্রতিষ্ঠার মাধ্যমে ভারত বৈশ্বিক পরিবেশ সংরক্ষণে নেতৃত্ব দিচ্ছে। বর্তমানে ইন্ডিয়া বিশ্বের অন্যতম দ্রুত বর্ধমান অর্থনীতি এবং জনসংখ্যার দিক থেকে বৃহত্তম দেশগুলোর একটি। গণতান্ত্রিক মূল্যবোধ, প্রযুক্তিগত অগ্রগতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সমন্বয়ে ভারত একটি শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছে। দেশটির ঐক্যে বৈচিত্র্য নীতি বিশ্বের শান্তি ও সহাবস্থানের এক অনন্য উদাহরণ হিসাবে বিবেচিত হয়।
সার্বিকভাবে সমসাময়িক ভারতের ইতিহাস অগ্রগতি উদ্ভাবন এবং সম্ভাবনার এক অনুপ্রেরণামূলক কাহিনী। স্বাধীনতার পর বহু বাধা অতিক্রম করে দেশটি আজ বৈশ্বিক নেতৃত্বের পথে অগ্রসর হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈজ্ঞানিক বিকাশ এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে ভারত ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী অবস্থান অর্জন করবে এমন প্রত্যাশা বিশ্ববাসীর। ভারত বিশ্বের অন্যতম প্রাচীন ও বৈচিত্র্যময় সভ্যতার ধারক ও বাহক। হাজার বছরের ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, ভাষাগত বৈচিত্র্য, শিল্পকলার বিকাশ এবং সামাজিক পরিবর্তনের মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতি এক অনন্য পরিচয় লাভ করেছে। এই সংস্কৃতি কেবল ভারতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে তার গভীর প্রভাব বিস্তার করেছে। ঐক্যে বৈচিত্র্য ভারতের সাংস্কৃতিক পরিচয়ের মূল ভিত্তি, যেখানে ভিন্ন ভাষা, ধর্ম, পোশাক, খাদ্য এবং জীবনধারা থাকা সত্ত্বেও মানুষ এক সুতোয় আবদ্ধ। ভারতীয় সভ্যতার সূচনা প্রাচীন সিন্ধু উপত্যকার নগর সংস্কৃতি থেকে, যা পরবর্তীকালে বৈদিক যুগের মাধ্যমে আরও বিকশিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, ইসলাম এবং খ্রিস্ট ধর্মসহ বিভিন্ন ধর্মের সমন্বয়ে ভারতীয় সমাজ একটি বহুধর্মীয় ঐতিহ্যে পরিণত হয়েছে। হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মগুলোর একটি, যার মূল ভিত্তি বেদ, উপনিষদ, পুরাণ এবং মহাকাব্যের ওপর প্রতিষ্ঠিত। অন্যদিকে গৌতম বুদ্ধের প্রচারিত বৌদ্ধ ধর্ম এবং মহাবীরের প্রচারিত জৈন ধর্ম ভারতীয় দর্শন ও নৈতিকতায় গভীর প্রভাব ফেলেছে। ইসলামের আগমনের ফলে ভারতীয় সংস্কৃতিকে নতুন মাত্রা যোগ হয়। দিল্লি সালতানাত ও মুঘল আমলে স্থাপত্য, সঙ্গীত, ভাষা ও সাহিত্যে এক অনন্য সংমিশ্রণ গড়ে ওঠে, যা গঙ্গা যমুনা তেহজিব নামে পরিচিত। এই সাংস্কৃতিক মেলবন্ধনের শ্রেষ্ঠ নিদর্শনগুলোর মধ্যে রয়েছে তাজমহল, যা প্রেম, শিল্প ও স্থাপত্যের এক অনন্য প্রতীক। একইভাবে কুতুব মিনার এবং রেড ফোর্ট ভারতের ঐতিহাসিক ঐতিহ্যের গৌরবময় সাক্ষ্য বহন করে। ভারতের ভাষাগত বৈচিত্র্য অত্যন্ত বিস্তৃত। এখানে শতাধিক ভাষা এবং হাজারেরও বেশি উপভাষা প্রচলিত রয়েছে। সংবিধান স্বীকৃত ২২টি ভাষার মধ্যে হিন্দি এবং ইংরেজি সরকারি ভাষা হিসেবে ব্যবহৃত হয়। বাংলা, তামিল, তেলেগু, মারাঠি, গুজরাটি, কন্নড়, মালায়ালাম এবং পাঞ্জাবি ভাষা ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সাহিত্যক্ষেত্রে ভারত অসামান্য অবদান রেখেছে, যার অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ টেগোর। তার রচিত গীতাঞ্জলি তাকে সাহিত্যে নোবেল পুরস্কার এনে দেয় এবং ভারতীয় সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। ভারতীয় মহাকাব্যিক সাহিত্য বিশ্ববিখ্যাত। রামায়ণ এবং মহাভারত কেবল ধর্মীয় গ্রন্থ নয়, বরং নৈতিকতা, রাজনীতি, সমাজ ও মানব জীবনের গভীর দর্শনের প্রতিফলন। এই গ্রন্থগুলো ভারতীয় সংস্কৃতির ভিত্তি হিসেবে বিবেচিত। সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রেও ভারত সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত দুটি প্রধান ধারায় বিভক্ত: হিন্দুস্তানি ও কর্ণাটক। সেতার, তবলা, বাঁশি ও বীণা ভারতীয় সঙ্গীতের গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র। ভরতনাট্যম, কথক, কুচিপুড়ি, ওডিসি, মণিপুরী এবং কথকলি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলীর মধ্যে উল্লেখযোগ্য। এই শিল্পরূপগুলো ধর্মীয় আচার, ইতিহাস ও লোকজ ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ভারতীয় চিত্রকলা ও ভাস্কর্য শিল্প বিশ্বজুড়ে সমাদৃত। অজন্তা ও ইলোরা গুহাচিত্র প্রাচীন ভারতীয় শিল্পকলার অনন্য নিদর্শন। অ্যাজেন্টা কেভস এবং এলোরা কেভস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এসব গুহায় বৌদ্ধ, হিন্দু ও জৈন ধর্মের শিল্পকর্ম একসঙ্গে দেখা যায়, যা ধর্মীয় সহাবস্থানের প্রতীক। ভারতীয় উৎসবসমূহ দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের উজ্জ্বল প্রতিফলন। দিওয়ালি আলো এবং আনন্দের উৎসব হিসেবে পরিচিত, আর হোলি রঙের উৎসব হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয়। মুসলমানদের ঈদ, শিখদের বৈশাখী, খ্রিস্টানদের বড়দিন এবং বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা ভারতের ধর্মীয় সম্প্রীতির নিদর্শন। দুর্গাপূজা বিশেষভাবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে অত্যন্ত উৎসাহের সঙ্গে উদযাপিত হয়। ভারতীয় পোশাক পরিচ্ছদও অত্যন্ত বৈচিত্র্যময়। নারীদের শাড়ি এবং পুরুষদের ধুতি ও কুর্তা ঐতিহ্যবাহী পোশাক হিসেবে পরিচিত। পাঞ্জাবের সালোয়ার কামিজ, রাজস্থানের ঘাগরা চোলি এবং দক্ষিণ ভারতের কাঞ্চিপুরম শাড়ি বিশেষভাবে উল্লেখযোগ্য। আধুনিক যুগে পাশ্চাত্য পোশাকের ব্যবহার বৃদ্ধি পেলেও ঐতিহ্যবাহী পোশাক এখনও জনপ্রিয়।
ভারতীয় রন্ধনশৈলীও বিশ্বব্যাপী সুপরিচিত। বিভিন্ন অঞ্চলের ভিন্ন স্বাদের খাবার ভারতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। উত্তর ভারতের বিরিয়ানি, তন্দুরি এবং নান যেমন জনপ্রিয়, তেমনি দক্ষিণ ভারতের দোসা ও ইডলি সমানভাবে সমাদৃত। মশলা ও ভেষজের ব্যবহারে ভারতীয় খাবার বিশ্বজুড়ে অনন্য মর্যাদা অর্জন করেছে। ভারতীয় সামাজিক কাঠামো পরিবারকেন্দ্রিক। যুগ যুগ ধরে যৌথ পরিবার প্রথা ভারতীয় সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়েছে। যদিও আধুনিক নগরায়নের ফলে একক পরিবার বৃদ্ধি পেয়েছে, তবুও পারিবারিক মূল্যবোধ, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক ঐক্য এখনও বিদ্যমান। ভারতীয় দর্শন ও আধ্যাত্মিকতা বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে। যোগ ও ধ্যান মানব জীবনের মানসিক ও শারীরিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। স্বামী বিবেকানন্দ পশ্চিমা বিশ্বে ভারতীয় দর্শনের পরিচিতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার বক্তৃতা ভারতীয় আধ্যাত্মিকতাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে। ভারতীয় চলচ্চিত্র শিল্প, বিশেষত বলিউড, বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র শিল্পগুলোর একটি। প্রতি বছর অজস্র চলচ্চিত্র নির্মিত হয়, যা বিশ্বব্যাপী দর্শকদের আকর্ষণ করে। সঙ্গীত, নৃত্য এবং আবেগঘন কাহিনীর সমন্বয়ে ভারতীয় সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। সমসাময়িক যুগে বিশ্বায়ন ও প্রযুক্তির প্রভাবে ভারতীয় সংস্কৃতি নতুন রূপ লাভ করছে। তবুও ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে ভারত তার স্বাতন্ত্র্য বজায় রেখেছে। শিক্ষা, শিল্প, সাহিত্য ও প্রযুক্তির মাধ্যমে ভারত বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সার্বিকভাবে ভারতীয় সংস্কৃতি একটি বহুমাত্রিক ও সমন্বিত ঐতিহ্যের প্রতীক। হাজার বছরের ঐতিহাসিক উত্তরাধিকার, ধর্মীয় সহনশীলতা, ভাষাগত বৈচিত্র্য এবং শিল্পকলার বিকাশ ভারতকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। অতীতের ঐতিহ্য এবং বর্তমানের অগ্রগতির সমন্বয়ে ভারত ভবিষ্যতের দিকে দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলেছে। ভারতের অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস এক দীর্ঘ বিবর্তনের ফল, যা দেশটিকে আজ বিশ্বের অন্যতম শক্তিশালী ও সম্ভাবনাময় রাষ্ট্রে পরিণত করেছে। প্রাচীন যুগে কৃষিনির্ভর অর্থনীতি থেকে শুরু করে আধুনিক ডিজিটাল অর্থনীতির দিকে অগ্রসর হওয়ার এই যাত্রা মানব উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত। স্বাধীনতা পরবর্তী সময়ে পরিকল্পিত উন্নয়ন, শিল্পায়ন, শিক্ষাবিস্তার এবং প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে ভারত বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছে। স্বাধীনতার সময় ভারতের অর্থনীতি ছিল দুর্বল ও কৃষিনির্ভর। ঔপনিবেশিক শাসনের ফলে শিল্প ও বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সমাজতান্ত্রিক ধাঁচের পরিকল্পিত অর্থনীতি চালু করেন। তার উদ্যোগে পাঁচশালা পরিকল্পনা প্রবর্তিত হয়, যার লক্ষ্য ছিল ভারী শিল্প, বিদ্যুৎ, ইস্পাত এবং অবকাঠামোগত উন্নয়ন। ভিলাই, রাউরকেলা এবং দুর্গাপুরে ইস্পাত কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে শিল্পায়নের ভিত্তি স্থাপিত হয়। ভারতের অর্থনৈতিক উন্নয়নে কৃষিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1960-এর দশকে খাদ্য সংকট মোকাবিলার জন্য সবুজ বিপ্লব শুরু হয়। উন্নত বীজ, সার, সেচ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পায়। এর ফলে ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি উৎপাদনকারী দেশে পরিণত হয়। পাশাপাশি শ্বেত বিপ্লবের মাধ্যমে দুধ উৎপাদনেও ভারত বিশ্বে শীর্ষস্থান অর্জন করে। 1991 সালে ভারত এক গুরুতর অর্থনৈতিক সংকটে পড়ে। এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী PV নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং অর্থনৈতিক উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের নীতি গ্রহণ করেন। এই সংস্কারের ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পায়, শিল্প ও বাণিজ্য সম্প্রসারিত হয় এবং ভারতীয় অর্থনীতি দ্রুত বিকাশ লাভ করে। তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ, ব্যাংকিং এবং সেবা খাত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে আবির্ভূত হয়। তথ্য প্রযুক্তি খাতে ভারতের সাফল্য বিশ্বজুড়ে প্রশংসিত। বেঙ্গালুরু ভারতের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত। টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ইনফোসিস এবং উইপ্রোর মতো প্রতিষ্ঠান বিশ্বব্যাপী সফটওয়্যার সেবা প্রদান করছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা এবং ই-গভর্নেন্স ভারতের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করেছে। ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি দেশের প্রযুক্তিগত অগ্রগতিকে আরও ত্বরান্বিত করেছে।
মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মহাকাশ প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চন্দ্রযান ও মঙ্গলযান অভিযানের মাধ্যমে ভারত বিশ্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে চন্দ্রয়ান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ভারতের বৈজ্ঞানিক সক্ষমতার স্বীকৃতি এনে দিয়েছে। ভারতের শিক্ষা ব্যবস্থা প্রাচীনকাল থেকেই সমৃদ্ধ। তক্ষশিলা ও নালন্দার মতো প্রাচীন বিশ্ববিদ্যালয় বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিল। আধুনিক যুগে শিক্ষা বিস্তারের লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজি বা আইআইটি এবং ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ ম্যানেজমেন্ট বা আইআইএম বিশ্বমানের শিক্ষা প্রদান করে। এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভারত চিকিৎসা বিজ্ঞান ও গবেষণায়ও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আধুনিক হাসপাতাল, ওষুধ শিল্প এবং জৈব প্রযুক্তির বিকাশ দেশটিকে চিকিৎসা পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা প্রদানের কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভারতে চিকিৎসা নিতে আসে। ভারতের প্রতিরক্ষা ও পারমাণবিক প্রযুক্তি দেশটির কৌশলগত শক্তি বৃদ্ধি করেছে। ১৯৯৮ সালে পোখরানে সফল পারমাণবিক পরীক্ষার মাধ্যমে ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। নিজস্ব ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান প্রযুক্তি উন্নয়নের মাধ্যমে দেশটি আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। সমসাময়িক সময়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এসব উদ্যোগ শিল্পায়ন, উদ্ভাবন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, বিশেষ করে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই, বিশ্বে একটি সফল আর্থিক প্রযুক্তি মডেল হিসেবে স্বীকৃত। পরিবেশ সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। সৌর ও বায়ু শক্তির ব্যবহার বৃদ্ধি করে দেশটি টেকসই উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে। আন্তর্জাতিক সৌরজোট প্রতিষ্ঠার মাধ্যমে ভারত বিশ্বে পরিবেশ সুরক্ষায় নেতৃত্ব প্রদান করছে। ভারতের অর্থনীতি বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। কৃষি, শিল্প এবং সেবা এই তিন খাতের সমন্বয়ে অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে। বিপুল জনসংখ্যা এবং তরুণ কর্মশক্তি দেশের উন্নয়নের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। তবে উন্নয়নের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। দারিদ্র্য, বেকারত্ব, আয় বৈষম্য, জনসংখ্যা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা। শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা ভারতের ভবিষ্যৎ অগ্রগতির জন্য অপরিহার্য। সার্বিকভাবে ভারতের অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তির ইতিহাস এক অনুপ্রেরণামূলক উন্নয়নের কাহিনী। প্রাচীন জ্ঞান ও আধুনিক উদ্ভাবনের সমন্বয়ে ভারত বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। অর্থনৈতিক শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং দক্ষ মানব সম্পদের মাধ্যমে দেশটি ভবিষ্যতে আরও সমৃদ্ধ ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক প্রভাব তার দীর্ঘ ইতিহাস, ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক শক্তি এবং কৌশলগত নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। স্বাধীনতার পর থেকেই ভারত শান্তি, সহযোগিতা এবং সহাবস্থানের নীতিকে অনুসরণ করে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। বিশ্ব রাজনীতিতে একটি ভারসাম্যপূর্ণ ও দায়িত্বশীল শক্তি হিসেবে ভারতের ভূমিকা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। স্বাধীনতার পর ভারতের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেন জওহরলাল নেহরু। তিনি পঞ্চশীল নীতি এবং নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করেন, যা ঠান্ডা যুদ্ধের সময় ভারতকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের প্রভাবমুক্ত থাকতে সহায়তা করে। এই নীতির মাধ্যমে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। নেহরুর উদ্যোগে প্রতিষ্ঠিত নন অ্যালাইন্ড মুভমেন্ট ন্যাম বিশ্ব রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করে, যেখানে উন্নয়নশীল দেশগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য একত্রিত হয়। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক তার পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান অঙ্গ। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কোঅপারেশন সার্ক এর মাধ্যমে ভারত আঞ্চলিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করার চেষ্টা করেছে। বাংলাদেশ,
নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক। বিশেষত বাংলাদেশ ভারত সম্পর্ক বাণিজ্য, যোগাযোগ ও জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের সম্পর্ক জটিল ও সংবেদনশীল। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে একাধিক যুদ্ধ সংঘটিত হয়েছে। অন্যদিকে ১৯৬২ সালের সীমান্ত যুদ্ধের পর থেকে ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক প্রতিযোগিতা ও সহযোগিতার মিশ্রণে গড়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত উত্তেজনা সত্ত্বেও দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রয়েছে। ভারত বিশ্বের প্রধান শক্তিধর রাষ্ট্রগুলোর সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখেছে। ইউনাইটেড স্টেটসের সঙ্গে ভারতের সম্পর্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ, বিশেষত প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য খাতে। একইভাবে রাশিয়া ভারতের দীর্ঘদিনের কৌশলগত অংশীদার, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে। এছাড়া জাপান, ফ্রান্স, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে। ইন্ডো প্যাসিফিক অঞ্চলে ভারতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ কোয়াড এ ভারত, যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়ার অংশগ্রহণ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই জোট মুক্ত ও উন্মুক্ত ইন্ডো প্যাসিফিক অঞ্চলের ধারণাকে সমর্থন করে। ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় সদস্য। ইউনাইটেড নেশনসের শান্তিরক্ষা মিশনে ভারত দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। ভারত বিশ্বের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী বাহিনী প্রেরণকারী দেশ হিসেবে পরিচিত। এছাড়া ভারত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদের দাবিদার, যা তার ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবের প্রতিফলন। বিশ্ব অর্থনীতিতেও ভারতের ভূমিকা উল্লেখযোগ্য। জি-20-র সদস্য হিসেবে ভারত বৈশ্বিক অর্থনৈতিক নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা পালন করছে। ২০২৩ সালে জি-20 সম্মেলনের সভাপতিত্ব করে ভারত উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর বিশ্বমঞ্চে তুলে ধরেছে। এছাড়া ব্রিক্স জোটের মাধ্যমে ভারত উদীয়মান অর্থনীতির প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ভারত গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। আন্তর্জাতিক সৌর জোটের প্রতিষ্ঠার মাধ্যমে ভারত নবায়নযোগ্য শক্তির ব্যবহারে বিশ্বকে উদ্বুদ্ধ করছে। টেকসই উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে ভারতের ভূমিকা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। ভারতের সফট পাওয়ারও বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করেছে। বলিউড চরিত্র, ভারতীয় সঙ্গীত, যোগব্যায়াম এবং আয়ুর্বেদ আন্তর্জাতিকভাবে জনপ্রিয়। আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের মাধ্যমে ভারত তার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেছে। এই সাংস্কৃতিক প্রভাব ভারতের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করেছে। মহাকাশ গবেষণায় ভারতের সাফল্য বৈশ্বিক গুরুত্ব অর্জন করেছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের সফল চন্দ্র ও মঙ্গল অভিযান আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় ভারতের অবস্থানকে সুদৃঢ় করেছে। স্বল্প ব্যয়ে উৎক্ষেপণ প্রযুক্তি উন্নয়নের ফলে বহু দেশ ভারতের সঙ্গে মহাকাশ সহযোগিতায় আগ্রহী হয়েছে। একবিংশ শতাব্দীতে ভারতের পররাষ্ট্র নীতি বহুমুখী কূটনীতি বা মাল্টি অ্যালাইনমেন্ট নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে। এই নীতির মাধ্যমে ভারত বিভিন্ন শক্তিধর দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক বজায় রেখে নিজের জাতীয় স্বার্থ সংরক্ষণ করছে। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং কূটনৈতিক ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠেছে। সার্বিকভাবে ভারতের আন্তর্জাতিক সম্পর্ক তার ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি ও কৌশলগত অবস্থানের প্রতিফলন। শান্তি, সহযোগিতা এবং উন্নয়নের আদর্শ অনুসরণ করে ভারত বিশ্বমঞ্চে একটি দায়িত্বশীল ও প্রভাবশালী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি, প্রযুক্তিগত সক্ষমতা এবং সাংস্কৃতিক প্রভাবের মাধ্যমে ভারত ভবিষ্যতে বৈশ্বিক নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভারতের ইতিহাসে অসংখ্য মহান ব্যক্তিত্বের অবদান রয়েছে, যাদের নেতৃত্ব, জ্ঞান, ত্যাগ এবং দূরদর্শিতা দেশটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত এই মহাপুরুষরা ভারতের ইতিহাসকে সমৃদ্ধ ও গৌরবান্বিত করেছেন। তাদের জীবন ও কর্ম ভারতীয় জাতির জন্য প্রেরণার উৎস এবং বিশ্ব ইতিহাসেও সমাদৃত। প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোকা। তিনি মৌর্য সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট হিসাবে পরিচিত। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার শাসনামলে অহিংসা, ন্যায় বিচার এবং মানব কল্যাণমূলক নীতির প্রসার ঘটে। তার শিলালিপি ও স্তম্ভসমূহ ভারতীয় ইতিহাসের অমূল্য নিদর্শন হিসাবে বিবেচিত। ভারতের রাজনৈতিক দর্শন ও প্রশাসনিক কাঠামোর বিকাশে চাণক্যের অবদান অনস্বীকার্য। তিনি কৌটিল্য নামেও পরিচিত এবং অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। তার কূটনৈতিক প্রজ্ঞা ও রাজনৈতিক নীতি চন্দ্রগুপ্ত মৌর্যকে সাম্রাজ্য প্রতিষ্ঠায় সহায়তা করেছিল। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও তার চিন্তাধারা প্রাসঙ্গিক। মধ্যযুগে মুঘল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন আকবর। তিনি ধর্মীয় সহিষ্ণুতা, প্রশাসনিক দক্ষতা এবং সাংস্কৃতিক সমন্বয়ের জন্য বিখ্যাত। তার সুলহ-ই-কুল নীতি সকল ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা করে। তার শাসনামলে শিল্প, সাহিত্য এবং স্থাপত্যের ব্যাপক উন্নয়ন ঘটে। ভারতের আধ্যাত্মিক ইতিহাসে গৌতম বুদ্ধের অবদান অতুলনীয়। তিনি মানবজাতিকে অহিংসা, করুণা ও সত্যের পথ দেখিয়েছেন। তার প্রচারিত বৌদ্ধ ধর্ম ভারতসহ সমগ্র এশিয়ায় বিস্তার লাভ করে এবং মানব সভ্যতায় গভীর প্রভাব ফেলে। আধুনিক ভারতের নবজাগরণের পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি সতীদাহ প্রথা বিলুপ্তি এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রচেষ্টায় ভারতীয় সমাজে আধুনিক চিন্তাধারার সূচনা ঘটে এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় সংস্কারের পথ উন্মুক্ত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ নেতা ছিলেন মহাত্মা গান্ধী। অহিংসা ও সত্যাগ্রহের মাধ্যমে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম পরিচালনা করেন। তার নেতৃত্বে অসহযোগ আন্দোলন, সিভিল অবিডিয়েন্স আন্দোলন এবং লবণ সত্যাগ্রহ বিশ্বব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের অনুপ্রেরণা হয়ে ওঠে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু আধুনিক ভারতের নির্মাতা হিসাবে পরিচিত। তার নেতৃত্বে শিল্পায়ন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। তিনি ভারতের পররাষ্ট্র নীতিতে নিরপেক্ষতার নীতি গ্রহণ করেন, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বৃদ্ধি করে। ভারতের সংবিধানের প্রধান রূপকার ছিলেন বি.আর. আম্বেদকর। তিনি সামাজিক সমতা ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করেন এবং দলিত সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নেন। তার প্রণীত সংবিধান ভারতকে একটি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে। ভারতের স্বাধীনতা সংগ্রামের আরেক মহান বিপ্লবী ছিলেন সুভাষচন্দ্র বোস। তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের চেষ্টা করেন। তার অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আজও দেশপ্রেমের প্রতীক। ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জাগরণে স্বামী বিবেকানন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1893 সালে শিকাগোর ধর্মসভায় তার বক্তৃতা ভারতীয় দর্শনকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করে এবং মানবতার বার্তা ছড়িয়ে দেয়। ভারতের সাহিত্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে পরিচিত করে তুলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি এশিয়ার প্রথম নোবেল বিজয়ী সাহিত্যিক। তার রচিত গীতাঞ্জলি বিশ্ব সাহিত্যে এক অমর সৃষ্টি। তিনি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করেন। আধুনিক ভারতের রাজনীতিতে ইন্দিরা গান্ধী এক শক্তিশালী নেত্রী হিসাবে পরিচিত। তার শাসনামলে সবুজ বিপ্লব এবং 1971 সালের যুদ্ধে ভারতের বিজয় দেশের মর্যাদা বৃদ্ধি করে। তিনি ভারতের প্রথম এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম অসামান্য অবদান রেখেছেন। তিনি ভারতের ক্ষেপণাস্ত্র প্রকল্পের জনক হিসাবে পরিচিত এবং পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হন। তার জীবন তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। সমসাময়িক ভারতের রাজনৈতিক নেতৃত্বে নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নেতৃত্বে ডিজিটাল উন্নয়ন, অবকাঠামো প্রসারণ এবং আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের প্রভাব বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে ভারতের ইতিহাস মহান ব্যক্তিত্বদের অবদানে সমৃদ্ধ। তাদের আদর্শ, ত্যাগ ও কর্ম ভারতকে একটি শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্রে পরিণত করেছে। এই মহাপুরুষদের জীবন থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম উন্নত, মানবিক ও প্রগতিশীল সমাজ গঠনে অনুপ্রাণিত হতে পারে।
ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলীর সমন্বয়ে গঠিত, যা দেশটির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিকাশে গভীর প্রভাব ফেলেছে। প্রাচীন সভ্যতার উত্থান থেকে শুরু করে আধুনিক রাষ্ট্র গঠনের প্রতিটি পর্যায়ে এমন কিছু যুগান্তকারী ঘটনা সংঘটিত হয়েছে যা ভারতের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের ইতিহাসের সূচনা ঘটে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মাধ্যমে, যা খ্রিস্টপূর্ব প্রায় ২৬০০ অব্দে বিকশিত হয়। এই সভ্যতা বিশ্বের প্রাচীনতম নগর সভ্যতাগুলোর একটি হিসেবে বিবেচিত। উন্নত নগর পরিকল্পনা, পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা এবং বাণিজ্যিক দক্ষতা এই সভ্যতার মানুষের উচ্চমানের জীবনযাত্রার পরিচায়ক। মহেঞ্জোদারো ও হরপ্পার মতো নগরীগুলো মানব সভ্যতার এক অসাধারণ নিদর্শন হিসেবে আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতের ইতিহাসে এক নতুন ধর্মীয় ও দার্শনিক যুগের সূচনা হয়। এই সময়ে গৌতম বুদ্ধ ও মহাবীরের আবির্ভাব ঘটে, যা সমাজে নৈতিকতা, অহিংসা ও মানবতার আদর্শ প্রতিষ্ঠা করে। এই যুগে মগধ শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয় এবং পরবর্তীকালে মৌর্য সাম্রাজ্যের উত্থানের পথ প্রশস্ত করে। খ্রিস্টপূর্ব ৩২৬ সালে সংগঠিত ব্যাটেল অফ দ্য হাইডাসপেস ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধে ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার ভারতীয় রাজা পোরাসের বিরুদ্ধে যুদ্ধ করেন। যদিও আলেকজান্ডার বিজয়ী হন, তবুও পোরাসের বীরত্ব ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। এই অভিযানের ফলে ভারত ও পাশ্চাত্যের মধ্যে সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কালিঙ্গা ওয়ার সংগঠিত হয়, যা সম্রাট অশোকের জীবনে এক গভীর পরিবর্তন আনে। এই যুদ্ধের ভয়াবহতা তাকে বৌদ্ধ ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করে এবং তিনি অহিংসার নীতি প্রচার করেন। এর ফলে বৌদ্ধ ধর্ম ভারত থেকে এশিয়ার বিভিন্ন অঞ্চলে বিস্তার লাভ করে। ১২০৬ সালে এস্টাবলিশমেন্ট অব দ্য দিল্লি সুলতানেট ভারতের মধ্যযুগীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠার মাধ্যমে ভারতে মুসলিম শাসনের বিস্তার ঘটে। প্রশাসন, স্থাপত্য, ভাষা ও সংস্কৃতিতে এই সময়ে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, যা ভারতীয় সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। ১৫২৬ সালে সংগঠিত ফার্স্ট ব্যাটেল অফ পানিপত ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে মুঘল শাসন ভারতে শিল্প, সাহিত্য, প্রশাসন ও স্থাপত্যকলার উন্নয়নে বিশেষ অবদান রাখে। ১৭৫৭ সালের ব্যাটেল অফ পলাশী ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপন করে। এই যুদ্ধে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে এবং ভারতের রাজনৈতিক ক্ষমতা দখলের পথে এগিয়ে যায়। এটি ভারতের উপনিবেশিক যুগের সূচনা হিসেবে বিবেচিত। ১৮৫৭ সালের ইন্ডিয়ান রেবেলিয়ন অফ ১৮৫৭ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম বৃহৎ সশস্ত্র বিদ্রোহ। যদিও এই বিদ্রোহ সফল হয়নি, তবুও এটি ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করে এবং স্বাধীনতা আন্দোলনের সূচনা ঘটায়। ১৮৮৫ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব প্রদান করে। এই সংগঠন ভারতীয় জনগণকে ঐক্যবদ্ধ করে এবং স্বাধীনতার দাবিকে শক্তিশালী করে তোলে। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার এক মার্মিক উদাহরণ। এই হত্যাকাণ্ড সমগ্র ভারতকে ক্ষুব্ধ করে এবং স্বাধীনতা আন্দোলনকে আরও তীব্র করে তোলে। ১৯৩০ সালে সংগঠিত সল্ট মার্চ ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে এক ঐতিহাসিক অহিংস আন্দোলন। এটি ভারতীয় স্বাধীনতা সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৪৭ সালে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ১৯৪৭ কার্যকর হওয়ার মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করে। একই সঙ্গে দেশটি বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রে পরিণত হয়। এই ঘটনা উপমহাদেশের ইতিহাসে গভীর প্রভাব ফেলে। ১৯৫০ সালে ভারতের সংবিধান কার্যকর হয় এবং দেশটি একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। এটি বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক সংবিধান হিসেবে পরিচিত। এই সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করে। ১৯৭১ সালের বাংলাদেশ লিবারেশন ওয়ার দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা।
এই যুদ্ধে ভারতের সমর্থনে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে, যা আঞ্চলিক ভূ-রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করে। ১৯৯১ সালের ইকোনমিক লিবারালাইজেশন ইন ইন্ডিয়া ভারতের অর্থনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনে। এই সংস্কারের ফলে দেশটি বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হয় এবং দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হয়। ১৯৯৮ সালে পোখরানে পরিচালিত পোখরান-2 পরীক্ষার মাধ্যমে ভারত একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়। এটি দেশের প্রতিরক্ষা ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করে। ২০২৩ সালে চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে ইতিহাস সৃষ্টি করে। এই অর্জন ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত হয়। সার্বিকভাবে ভারতের ইতিহাস গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাবলীর সমন্বয়ে গঠিত, যা দেশটির পরিচয়, ঐতিহ্য এবং উন্নয়নের পথকে নির্ধারণ করেছে। প্রাচীন সভ্যতার গৌরব, মধ্যযুগীয় সাম্রাজ্যের ঐতিহ্য, স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগ এবং আধুনিক প্রযুক্তিগত অগ্রগতির সমন্বয়ে ভারত আজ বিশ্বমঞ্চে একটি শক্তিশালী ও প্রভাবশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই ঘটনাগুলো কেবল ভারতের ইতিহাসই নয়, বরং বিশ্ব ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ। ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বের অন্যতম বিস্তৃত, সুসংগঠিত এবং কার্যকর শাসন কাঠামো হিসেবে পরিচিত। দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত কেবল একটি স্বাধীন রাষ্ট্রই নয়, বরং একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই অধ্যায়ে ভারতের সংবিধানের গঠন, গণতান্ত্রিক কাঠামো, শাসন ব্যবস্থা এবং রাজনৈতিক বিকাশের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ভারতের সামনে একটি আধুনিক রাষ্ট্র গঠনের চ্যালেঞ্জ দেখা দেয়। এই লক্ষ্য পূরণের জন্য একটি সংবিধান প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। সংবিধান রচনার দায়িত্ব পালন করেন সংবিধান সভার সদস্যরা, যার প্রধান স্থপতি ছিলেন বি.আর. আম্বেদকর। তার দূরদর্শিতা ও আইনি প্রজ্ঞার ফলে একটি শক্তিশালী এবং আধুনিক সংবিধান প্রণীত হয়। অবশেষে ২৬ জানুয়ারি ১৯৫০ সালে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কার্যকর হয়। এর মাধ্যমে ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান হিসেবে এটি বিশেষভাবে পরিচিত। এতে নাগরিকদের মৌলিক অধিকার, রাষ্ট্রের নীতিনির্দেশক উপাদান এবং মৌলিক কর্তব্যের বিস্তারিত উল্লেখ রয়েছে। ভারতের শাসন ব্যবস্থা একটি ফেডারেল কাঠামোর ওপর প্রতিষ্ঠিত, যেখানে কেন্দ্র এবং রাজ্যগুলোর মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা, বৈদেশিক নীতি এবং মুদ্রানীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় পরিচালনা করে। অন্যদিকে রাজ্য সরকার শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের দায়িত্ব পালন করে। এই কাঠামো দেশের ঐক্য বজায় রেখে আঞ্চলিক স্বায়ত্তশাসন নিশ্চিত করে। ভারতের গণতান্ত্রিক কাঠামো ৩টি প্রধান অঙ্গের ওপর প্রতিষ্ঠিত: আইনসভা, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। আইনসভা বা সংসদ আইন প্রণয়নের দায়িত্ব পালন করে। ভারতের সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট, যার একটি হল লোকসভা এবং অন্যটি রাজ্যসভা। লোকসভার সদস্যরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, যা গণতন্ত্রের মূল ভিত্তিকে শক্তিশালী করে। নির্বাহী বিভাগ দেশের প্রশাসন পরিচালনা করে। রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হলেও কার্যনির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, যিনি আধুনিক ভারতের ভিত্তি স্থাপন করেন। বিচার বিভাগ সংবিধানের রক্ষক হিসেবে কাজ করে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া দেশের সর্বোচ্চ আদালত এবং এটি নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিচার বিভাগের স্বাধীনতা ভারতের গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি। ভারতের নির্বাচন ব্যবস্থা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করে। প্রতি ৫ বছর অন্তর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করে, যা গণতন্ত্রের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। ভারতে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং ভারতীয় জনতা দল দেশের দুটি প্রধান রাজনৈতিক দল। এছাড়া
আঞ্চলিক দলগুলো রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় সরকার ব্যবস্থাও ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে। শহরাঞ্চলে পৌরসভা ও মহানগর কর্পোরেশন স্থানীয় প্রশাসনের দায়িত্ব পালন করে। এই বিকেন্দ্রীকৃত শাসন কাঠামো জনগণের কাছে প্রশাসনিক সেবা পৌঁছে দিতে সহায়তা করে। ভারতের সংবিধান নাগরিকদের বিভিন্ন মৌলিক অধিকার প্রদান করেছে, যেমন সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং সাংবিধানিক প্রতিকার লাভের অধিকার। একই সঙ্গে রাষ্ট্রের নীতি নির্দেশক উপাদান দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের দিক নির্দেশনা প্রদান করে। সময়ের প্রয়োজনে সংবিধানে একাধিক সংশোধনী আনা হয়েছে। এর মধ্যে ১৯৭৬ সালের ৪২তম সংশোধনী বিশেষভাবে উল্লেখযোগ্য, যার মাধ্যমে সংবিধানে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ সংযোজন করা হয়। ভারতের গণতন্ত্র বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে, যেমন রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, সাম্প্রদায়িকতা এবং আঞ্চলিক বৈষম্য। তবুও শক্তিশালী সাংবিধানিক কাঠামো এবং সচেতন জনগণের কারণে গণতন্ত্র দৃঢ়ভাবে টিকে রয়েছে। সমসাময়িক সময়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বে প্রশাসনিক সংস্কার, ডিজিটাল শাসন এবং উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। ডিজিটাল গভর্নেন্স, স্বচ্ছতা এবং দ্রুত সেবা প্রদানের মাধ্যমে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পেয়েছে। সার্বিকভাবে ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থা দেশটির ঐক্য, স্থিতিশীলতা এবং অগ্রগতির মূল ভিত্তি। এটি কেবল একটি আইনি দলিল নয়, বরং জাতির আদর্শ, মূল্যবোধ এবং স্বপ্নের প্রতিফলন। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারত আজও স্বাধীনতা, ন্যায় বিচার এবং সমতার আদর্শকে ধারণ করে উন্নয়নের পথে এগিয়ে চলেছে। ভারতের ভূগোল ও প্রাকৃতিক সম্পদ দেশটির ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক বিকাশে গভীর প্রভাব ফেলেছে। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই বিশাল উপমহাদেশ বৈচিত্র্যময় ভূপ্রকৃতি, জলবায়ু এবং প্রাকৃতিক সম্পদের জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। ইন্ডিয়া আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ এবং জনসংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ রাষ্ট্র। এর ভৌগোলিক বৈচিত্র্য প্রাচীনকাল থেকেই দেশটিকে সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ করে তুলেছে। ভারতের উত্তর সীমান্তে অবস্থিত হিমালয়া পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা। এই পর্বতমালা শুধু প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর হিসেবেই নয়, বরং নদ-নদীর উৎসস্থল হিসেবেও গুরুত্বপূর্ণ। হিমালয় থেকে উৎপন্ন বহু নদী ভারতীয় উপমহাদেশকে উর্বর করে তুলেছে এবং কৃষিভিত্তিক সভ্যতার বিকাশে সহায়তা করেছে। এই পর্বতমালা দক্ষিণ এশিয়ার জলবায়ু নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের উত্তরাঞ্চলে বিস্তৃত ইন্দো-গঙ্গেয় সমভূমি বিশ্বের অন্যতম উর্বর অঞ্চল। গ্যাঞ্জেস রিভার বা গঙ্গা নদী এই অঞ্চলের প্রাণ। গঙ্গা ও তার উপনদীগুলো কৃষি, পানীয় জল এবং পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। গঙ্গা নদী শুধু অর্থনৈতিক নয়, ধর্মীয় দিক থেকেও ভারতীয়দের কাছে অত্যন্ত পবিত্র। ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত থর ডেজার্ট বা থর মরুভূমি দেশের অন্যতম শুষ্ক অঞ্চল। এখানে বৃষ্টিপাত কম হলেও পশুপালন ও সেচ নির্ভর কৃষির মাধ্যমে জীবনযাত্রা গড়ে উঠেছে। মরুভূমির বৈশিষ্ট্য ভারতের জলবায়ু ও পরিবেশগত বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। দক্ষিণ ভারতে অবস্থিত ডেকান প্ল্যাটো একটি বিস্তীর্ণ মালভূমি, যা খনিজ সম্পদে সমৃদ্ধ। এই অঞ্চলে কয়লা, লৌহ আকরিক, ম্যাঙ্গানিজ এবং বক্সাইটের প্রাচুর্য রয়েছে। ভারতের শিল্পায়নের ক্ষেত্রে এই খনিজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভারতের উপকূলীয় অঞ্চলও সমানভাবে গুরুত্বপূর্ণ। পূর্বে বঙ্গোপসাগর, পশ্চিমে আরব সাগর এবং দক্ষিণে ইন্ডিয়ান ওশান দ্বারা বেষ্টিত হওয়ায় ভারত একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তিতে পরিণত হয়েছে। প্রাচীনকাল থেকেই সমুদ্রপথে বাণিজ্যের মাধ্যমে ভারত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে। মুম্বাই, চেন্নাই এবং কলকাতার মতো বন্দর নগরীগুলো আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত। ভারতের জলবায়ু প্রধানত মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, যা কৃষির জন্য অপরিহার্য। এই মৌসুমী বায়ু ভারতের অর্থনীতি ও জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। কখনো অতিবৃষ্টি বন্যা সৃষ্টি করে, আবার কখনো অনাবৃষ্টি খরা ডেকে আনে, যা কৃষি নির্ভর অর্থনীতিতে প্রভাব ফেলে।
প্রাকৃতিক সম্পদের দিক থেকে ভারত অত্যন্ত সমৃদ্ধ। এখানে কয়লা, লৌহ আকরিক, মাইকা, তামা, বক্সাইট এবং প্রাকৃতিক গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ রয়েছে। ঝাড়খণ্ড, ওড়িশা এবং ছত্তিশগড় খনিজ সম্পদের জন্য বিশেষভাবে পরিচিত। এই সম্পদগুলো ভারতের শিল্প ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। ভারতের বনজ সম্পদও উল্লেখযোগ্য। দেশের প্রায় 1/4 অঞ্চল বনভূমিতে আচ্ছাদিত। এসব বন থেকে কাঠ, ঔষধি উদ্ভিদ এবং অন্যান্য প্রয়োজনীয় সম্পদ পাওয়া যায়। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল হিসেবে পরিচিত। এই বন জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারত জীববৈচিত্র্যের জন্য বিশ্বব্যাপী সমাদৃত। হিমালয়ের তুষারাবৃত অঞ্চল থেকে শুরু করে গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য এবং মরুভূমি পর্যন্ত বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র এখানে বিদ্যমান। দেশটিতে অসংখ্য প্রজাতির উদ্ভিদ ও প্রাণী পাওয়া যায়, যা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। ভারতের নদীগুলো কৃষি ও সভ্যতার বিকাশে অপরিহার্য ভূমিকা পালন করেছে। গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, নর্মদা, গোদাবরী, কৃষ্ণা এবং কাবেরী দেশের প্রধান নদী। এসব নদী সেচ, জলবিদ্যুৎ উৎপাদন এবং পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতের কৃষি প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। উর্বর মাটি, পর্যাপ্ত সূর্যালোক এবং মৌসুমী বৃষ্টিপাত কৃষির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। ধান, গম, তুলা, চা, কফি এবং মশলা উৎপাদনে ভারত বিশ্বে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। তবে পরিবেশগত চ্যালেঞ্জও বিদ্যমান। বনজারণ, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ ভারতের জন্য গুরুত্বপূর্ণ সমস্যা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির ব্যবহার, বনায়ন কর্মসূচি এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সার্বিকভাবে ভারতের ভূগোল ও প্রাকৃতিক সম্পদ দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি, সামাজিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক বিকাশের মূল ভিত্তি। পর্বতমালা, নদী, মরুভূমি, মালভূমি এবং সমুদ্রবেষ্টিত এই বৈচিত্র্যময় ভূখণ্ড ভারতকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলেছে। ভারতের শিল্প ও বাণিজ্যের ইতিহাস একটি দীর্ঘ ও গতিশীল বিবর্তনের ফল, যা প্রাচীন যুগ থেকে আধুনিক বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত। ভৌগোলিক অবস্থান, প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, দক্ষ মানব সম্পদ এবং সমৃদ্ধ ঐতিহ্যের কারণে ভারত প্রাচীনকাল থেকেই আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভারতের শিল্প ও বাণিজ্য নানা উত্থান পতনের মধ্য দিয়ে আজকের শক্তিশালী অর্থনৈতিক কাঠামোতে পৌঁছেছে। প্রাচীন যুগে ভারত ছিল বিশ্বের অন্যতম সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্র। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সময় থেকেই সুসংগঠিত বাণিজ্য ব্যবস্থার প্রমাণ পাওয়া যায়। হরপ্পা ও মহেঞ্জোদারোর মানুষ মেসোপটেমিয়ার সঙ্গে স্থল ও সমুদ্রপথে বাণিজ্য করত। তুলা, মণিমুক্তা, মৃৎপাত্র এবং ধাতব দ্রব্য রপ্তানি করা হতো। এই সময় ভারতীয় কারুশিল্প ও উৎপাদিত পণ্যের আন্তর্জাতিক চাহিদা ছিল অত্যন্ত বেশি। বৈদিক ও মৌর্য যুগে কৃষি ও বাণিজ্যের ব্যাপক উন্নতি ঘটে। সম্রাট অশোকের শাসনামলে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারিত হয়। প্রাচীন গ্রন্থ অর্থশাস্ত্রে বাণিজ্য, কর ব্যবস্থা এবং শিল্প উৎপাদনের বিস্তারিত বিবরণ পাওয়া যায়। এই সময় ভারত থেকে মশলা, রেশম, হাতির দাঁত এবং মূল্যবান পাথর বিদেশে রপ্তানি করা হতো। গুপ্তযুগে ভারতের অর্থনীতি স্বর্ণযুগে পৌঁছায়। শিল্প, কারুশিল্প এবং ধাতব প্রযুক্তির ব্যাপক উন্নয়ন ঘটে। ভারতীয় বস্ত্র, বিশেষত সূক্ষ্ম মসলিন ও রেশম, রোম ও দক্ষিণ পূর্ব এশিয়ায় অত্যন্ত জনপ্রিয় ছিল। এই সময় স্থলপথে সিল্ক রোড এবং সমুদ্রপথে ভারত মহাসাগরীয় বাণিজ্য ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করে। মধ্যযুগে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের সময় শিল্প ও বাণিজ্যে নতুন মাত্রা যুক্ত হয়। মুঘল এম্পায়ারের শাসনামলে ভারতীয় হস্তশিল্প, বস্ত্র এবং ধাতব শিল্প বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে। ঢাকার মসলিন, গুজরাটের সূচিকর্ম, কাশ্মীরের শাল এবং রাজস্থানের কারুশিল্প আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা লাভ করে। সম্রাট আকবরের সময় সুসংগঠিত রাজস্ব ও বাণিজ্য ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যা অর্থনীতিকে শক্তিশালী করে। ষোড়শ শতাব্দী থেকে ইউরোপীয় বণিকদের আগমন ভারতের বাণিজ্যিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। পর্তুগিজদের পর ডাচ, ফরাসি এবং ইংরেজরা ভারতে আসে।
1600 সালে প্রতিষ্ঠিত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ধীরে ধীরে ভারতের বাণিজ্য ও শিল্পের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। 1757 সালের ব্যাটেল অফ পলাশির পর ব্রিটিশরা ভারতের অর্থনীতির ওপর পূর্ণ কর্তৃত্ব অর্জন করে। ব্রিটিশ শাসনামলে ভারতের ঐতিহ্যবাহী শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে ভারত কাঁচামালের সরবরাহকারী এবং প্রস্তুত পণ্যের বাজারে পরিণত হয়। এর ফলে দেশীয় কুটির শিল্প, বিশেষত বস্ত্রশিল্প, ধ্বংসের মুখে পড়ে। এই প্রক্রিয়াকে ডি-ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলা হয়। তবুও ব্রিটিশরা রেলপথ, টেলিগ্রাফ এবং আধুনিক বন্দর নির্মাণ করে, যা পরবর্তীকালে ভারতের শিল্পায়নের ভিত্তি স্থাপন করে। 1960 এবং 1970-এর দশকে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার ঘটে। টেক্সটাইল, হস্তশিল্প এবং কৃষিভিত্তিক শিল্প গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে। তবে লাইসেন্স রাজ ও অতিরিক্ত সরকারি নিয়ন্ত্রণ শিল্প বিকাশে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 1991 সালে অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে ভারতের শিল্প ও বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তন আসে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, বেসরকারীকরণ এবং বিশ্বায়নের ফলে শিল্প খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিংহের নীতির ফলে ভারত বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়। তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ, অটোমোবাইল এবং ঔষধ শিল্প দ্রুত বিকাশ লাভ করে। তথ্য প্রযুক্তি শিল্প ভারতের অর্থনীতির প্রধান চালিকা শক্তিতে পরিণত হয়েছে। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং পুনে আন্তর্জাতিক প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত। সফটওয়্যার সেবা ও আউটসোর্সিংয়ের মাধ্যমে ভারত বৈশ্বিক বাজারে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেছে। ফার্মাসিউটিক্যাল শিল্পেও ভারত বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় উৎপাদক। সাময়িক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মেক ইন ইন্ডিয়া, স্টার্টআপ ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এসব উদ্যোগ উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারত আন্তর্জাতিক বাণিজ্যে ক্রমবর্ধমান ভূমিকা পালন করছে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হিসেবে দেশটি বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ করছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান এবং মধ্যপ্রাচ্যের দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পেট্রোলিয়ামজাত দ্রব্য, রত্ন ও গহনা, ঔষধ, তথ্য প্রযুক্তি সেবা, বস্ত্র এবং কৃষিপণ্য। অপরদিকে যন্ত্রপাতি, অপরিশ্রুত তেল, ইলেকট্রনিক্স এবং স্বর্ণ আমদানি করা হয়। এই বাণিজ্যিক কার্যক্রম ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সার্বিকভাবে ভারতের শিল্প ও বাণিজ্যের ইতিহাস এক সমৃদ্ধ ও গতিশীল অগ্রযাত্রার প্রতিচ্ছবি। প্রাচীন বাণিজ্যিক ঐতিহ্য, ঔপনিবেশিক শাসনের প্রতিকূলতা, স্বাধীনতা পরবর্তী পরিকল্পিত উন্নয়ন এবং আধুনিক উদারীকরণের সমন্বয়ে ভারত আজ বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতিতে পরিণত হয়েছে। শিল্পায়ন, তথ্যগত উদ্ভাবন এবং আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে ভারত ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিতে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে। ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস দেশটির অর্থনৈতিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাচীন যুগ থেকে আধুনিক সময় পর্যন্ত সড়ক, নৌপথ, রেলপথ, আকাশপথ এবং ডিজিটাল যোগাযোগের ধারাবাহিক বিকাশ ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করেছে। ভৌগোলিক বৈচিত্র্য ও বিশাল আয়তনের কারণে একটি শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা ভারতের জন্য ছিল অত্যন্ত অপরিহার্য। প্রাচীন যুগে ভারতের পরিবহন ব্যবস্থা মূলত সড়ক ও নদীপথ নির্ভর ছিল। সিন্ধু সভ্যতার সময় সুপরিকল্পিত নগর ও প্রশস্ত রাস্তার অস্তিত্ব পাওয়া যায়, যা উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রমাণ বহন করে। মৌর্য সাম্রাজ্যের সময় সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সম্রাট অশোক সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করতে সড়ক নির্মাণ ও বৃক্ষরোপণ করেন। এই সময়ে বাণিজ্যিক কাফেলা এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্য পরিবহন করত। প্রাচীন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ছিল গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যা বাংলার সোনারগাঁও থেকে আফগানিস্তানের কাবুল পর্যন্ত বিস্তৃত ছিল। শের শাহ সুরির শাসনামলে এই সড়ক পুনর্নির্মাণ ও সম্প্রসারণ করা হয়। এটি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য, প্রশাসন এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নদীপথও ভারতের পরিবহন ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদীর মাধ্যমে পণ্য ও মানুষের চলাচল সহজতর হয়। এই নদীগুলো কৃষি, বাণিজ্য এবং নগরায়নের বিকাশে সহায়তা করে। উপকূলীয় অঞ্চলে সমুদ্রপথে বাণিজ্যের মাধ্যমে ভারত রোম, আরব এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করে। মধ্যযুগে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের সময় যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি ঘটে। ডাক ব্যবস্থা, সরাইখানা এবং সড়ক নির্মাণের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম সহজতর হয়। মুঘল শাসকরা বাণিজ্য ও সামরিক কার্যক্রম পরিচালনার জন্য সড়ক ও সেতু নির্মাণে বিশেষ গুরুত্ব দেন। ব্রিটিশ শাসনামলে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। 1853 সালে ফার্স্ট রেলওয়ে লাইন ইন ইন্ডিয়া চালু হয়, যা ভারতের আধুনিক রেলওয়ে যুগের সূচনা করে। মুম্বাই থেকে থানে পর্যন্ত এই রেলপথ ব্রিটিশদের প্রশাসনিক ও বাণিজ্যিক স্বার্থ পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীকালে রেলপথ ভারতের বিভিন্ন অঞ্চলকে একত্রিত করে অর্থনৈতিক ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় সহায়ক হয়। ভারতের রেলওয়ে ব্যবস্থা বর্তমানে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলোর একটি। ইন্ডিয়ান রেলওয়েজ দেশের বিভিন্ন প্রান্তকে সংযুক্ত করে প্রতিদিন কোটি কোটি যাত্রী এবং বিপুল পরিমাণ পণ্য পরিবহন করে। এটি ভারতের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। ব্রিটিশরা আধুনিক ডাক ও টেলিগ্রাফ ব্যবস্থারও সূচনা করে। টেলিগ্রাফ যোগাযোগ প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করে এবং দ্রুত তথ্য আদান-প্রদান সম্ভব করে তোলে। পরবর্তীকালে টেলিফোন ব্যবস্থার প্রবর্তন ভারতের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করে। স্বাধীনতার পর ভারত সরকার পরিবহন অবকাঠামো উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। জাতীয় সড়ক নির্মাণের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করা হয়। গোল্ডেন কোয়াড্রিল্যাটেরাল প্রকল্প দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতাকে সংযুক্ত করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। আকাশপথে ভারতের অগ্রগতি উল্লেখযোগ্য। এয়ার ইন্ডিয়া আন্তর্জাতিক বিমান পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমানে দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো বিশ্বমানের পরিষেবা প্রদান করছে। সমুদ্রপথে বাণিজ্যের ক্ষেত্রেও ভারত গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। মুম্বাই, কলকাতা, চেন্নাই, কোচি এবং বিশাখাপত্তনম দেশের প্রধান বন্দর হিসাবে আন্তর্জাতিক বাণিজ্যে অবদান রাখছে। ভারতের ভৌগোলিক অবস্থান একে ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তিতে পরিণত করেছে। আধুনিক যুগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ ভারতের উন্নয়নে বিপ্লব ঘটিয়েছে। ইন্টারনেট, মোবাইল ফোন এবং স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে দেশব্যাপী দ্রুত যোগাযোগ সম্ভব হয়েছে। ডিজিটাল সেবার প্রসারে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ডিজিটাল যুগে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির মাধ্যমে ই-গভর্নেন্স, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ঘটেছে। ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআই বিশ্বে একটি সফল ডিজিটাল আর্থিক মডেল হিসেবে স্বীকৃত হয়েছে। টেলিকম খাতের বিপ্লবের ফলে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ব্যবহারকারী দেশে পরিণত হয়েছে। মেট্রো রেল ব্যবস্থা আধুনিক নগর পরিবহনে নতুন দিগন্ত উন্মোচন করেছে। দিল্লি, কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে মেট্রো রেল নগর জীবনে গতি এনেছে এবং যানজট কমাতে সহায়তা করেছে। তবে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। অতিরিক্ত জনসংখ্যা, যানজট, দূষণ এবং অবকাঠামোগত সীমাবদ্ধতা দেশের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সমস্যাগুলো সমাধানে সরকার টেকসই ও পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে। সার্বিকভাবে ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস প্রাচীন সড়ক ও নদীপথ থেকে আধুনিক ডিজিটাল প্রযুক্তি পর্যন্ত এক দীর্ঘ অগ্রযাত্রার প্রতিচ্ছবি। এই ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়ন, জাতীয় সংহতি এবং বৈশ্বিক সংযোগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অতীতের ঐতিহ্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভারত ভবিষ্যতে আরও উন্নত এবং সংযুক্ত রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে অগ্রসর হবে। ভারতের কৃষি ও গ্রামীণ অর্থনীতির ইতিহাস দেশটির সামগ্রিক উন্নয়ন, সংস্কৃতি এবং সভ্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। প্রাচীনকাল থেকেই ভারত একটি কৃষি নির্ভর দেশ হিসেবে পরিচিত, যেখানে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে জীবিকা নির্বাহ করে। কৃষি শুধু খাদ্য উৎপাদনের উৎসই নয়, বরং এটি ভারতের অর্থনীতি, সমাজ এবং সংস্কৃতির ভিত্তি হিসেবে বিবেচিত।
ভারতের কৃষির সূচনা ঘটে প্রাচীন সিন্ধু সভ্যতার সময়। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের অধিবাসীরা উন্নত সেচ ব্যবস্থা ও কৃষি প্রযুক্তি ব্যবহার করে গম, যব এবং বিভিন্ন শস্য উৎপাদন করত। নদী নির্ভর এই কৃষি ব্যবস্থা ভারতীয় উপমহাদেশে স্থায়ী বসতি ও নগর সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী বৈদিক যুগে কৃষির বিস্তার ঘটে এবং ধান চাষির প্রচলন শুরু হয়। মৌর্য ও গুপ্ত যুগে কৃষি অর্থনীতির প্রধান ভিত্তিতে পরিণত হয়। এই সময়ে জমি পরিমাপ, কর ব্যবস্থা এবং সেচ প্রকল্পের উন্নয়ন ঘটে। প্রাচীন গ্রন্থ অর্থশাস্ত্রে কৃষি, ভূমি প্রশাসন এবং গ্রামীণ অর্থনীতির বিস্তারিত বিবরণ পাওয়া যায়। নদী, খাল ও কূপের মাধ্যমে সেচ ব্যবস্থা গড়ে তোলা হয়, যা খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হয়। মধ্যযুগে দিল্লি সালতানাত ও মুঘল শাসনামলে কৃষি উৎপাদন আরও বিস্তৃত হয়। মুঘল এম্পায়ারের সময় ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করা হয়। সম্রাট আকবরের শাসনামলে টোডরমলের প্রবর্তিত জাবুত পদ্ধতি কৃষি কর নির্ধারণে বৈপ্লবিক পরিবর্তন আনে। এই সময়ে ধান, গম, আখ, তুলা এবং নীল চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ভারতের কৃষি অর্থনীতিতে গভীর প্রভাব ফেলে। স্থায়ী বন্দোবস্ত, রায়তোয়ারি ও মহালওয়ারি প্রথার মাধ্যমে ভূমি রাজস্ব আদায়ের নতুন ব্যবস্থা চালু হয়। এর ফলে কৃষকদের ওপর করের বোঝা বৃদ্ধি পায় এবং অনেক কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়ে। নীল, চা, কফি এবং পাটের মতো বাণিজ্যিক ফসলের চাষ বাড়ানো হয়, যা ব্রিটিশ শিল্পের কাঁচামাল সরবরাহ করত। তবে এই নীতির ফলে খাদ্যশস্য উৎপাদন কমে যায় এবং দুর্ভিক্ষের সৃষ্টি হয়। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর ভারত কৃষি উন্নয়নে বিশেষ গুরুত্ব দেয়। ভূমি সংস্কার, সেচ ব্যবস্থা উন্নয়ন এবং কৃষি গবেষণার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার উদ্যোগ গ্রহণ করা হয়। কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য বিভিন্ন সমবায় সমিতি গঠিত হয়। এসব পদক্ষেপ গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়ক হয়। ১৯৬০-এর দশকে খাদ্য সংকট মোকাবিলায় সবুজ বিপ্লবের সূচনা ঘটে। উন্নত মানের বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং আধুনিক সেচ ব্যবস্থার ব্যবহার কৃষি উৎপাদনে বিপ্লব ঘটায়। এই উদ্যোগের ফলে ভারত খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য উৎপাদনকারী দেশে পরিণত হয়। সবুজ বিপ্লবের সফল বাস্তবায়নে এম.এস. স্বামীনাথন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে শ্বেত বিপ্লব ভারতের গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এই আন্দোলনের নেতৃত্ব দেন ভার্গিস কুরিয়েন। অপারেশন ফ্লাড কর্মসূচির মাধ্যমে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ দুধ উৎপাদনকারী দেশে পরিণত হয় এবং লক্ষ লক্ষ গ্রামীণ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। ভারতের কৃষি বৈচিত্র্যময় জলবায়ু ও মাটির ওপর নির্ভরশীল। ধান, গম, ডাল, ভুট্টা, আখ, তুলা, চা, কফি এবং মশলা দেশের প্রধান কৃষিপণ্য। গ্যাঞ্জেস রিভার অববাহিকা ভারতের সবচেয়ে উর্বর কৃষি অঞ্চল হিসেবে পরিচিত। এই অঞ্চলে সেচ ব্যবস্থা উন্নত হওয়ায় খাদ্য উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ অর্থনীতি কৃষির পাশাপাশি পশুপালন, মৎস্য চাষ, হস্তশিল্প এবং ক্ষুদ্র শিল্পের ওপর নির্ভরশীল। কুটির শিল্প গ্রামীণ জনগণের আয়ের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। হস্তনির্মিত বস্ত্র, মাটির পাত্র এবং কারুশিল্প আন্তর্জাতিক বাজারেও সমাদৃত। আধুনিক যুগে প্রযুক্তির ব্যবহারে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যান্ত্রিকীকরণ, স্যাটেলাইট তথ্য, ড্রিপ সেচ এবং জৈব কৃষির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। সরকার কৃষকদের সহায়তার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যেমন ভর্তুকি, ন্যূনতম সহায়ক মূল্য এবং কৃষি বীমা। ডিজিটাল প্রযুক্তিও কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ই-নাম প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকরা অনলাইনে পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ গ্রামীণ অঞ্চলে তথ্য প্রযুক্তির প্রসার ঘটিয়ে কৃষকদের উন্নয়নে সহায়তা করছে। তবে কৃষিক্ষেত্রে কিছু চ্যালেঞ্জও বিদ্যমান। জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, ভূমির ক্ষুদ্রায়ন, মাটির উর্বরতার হ্রাস এবং বাজারের অস্থিরতা কৃষকদের জন্য বড় সমস্যা। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার অনিবার্য। সার্বিকভাবে ভারতের কৃষি ও গ্রামীণ অর্থনীতি দেশের উন্নয়নের মেরুদণ্ড হিসেবে বিবেচিত। প্রাচীন কৃষি ঐতিহ্য, ঔপনিবেশিক প্রতিকূলতা, স্বাধীনতা পরবর্তী সংস্কার এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান কৃষি শক্তিতে পরিণত হয়েছে। গ্রামীণ উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে এই খাত ভবিষ্যতেও ভারতের অর্থনৈতিক অগ্রগতির প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করবে।
ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক নবজাগরণ দেশটির আধুনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যা সমাজের চিন্তাধারা, মূল্যবোধ এবং জাতীয় চেতনার বিকাশে গভীর প্রভাব ফেলেছে। প্রাচীন যুগ থেকে শুরু করে ঔপনিবেশিক সময় এবং স্বাধীনতা পরবর্তী পর্যায় পর্যন্ত ভারতের শিক্ষা ব্যবস্থা ও সাংস্কৃতিক আন্দোলন একটি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। প্রাচীন ভারতে শিক্ষা ছিল জ্ঞানচর্চার প্রধান মাধ্যম। গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে শিক্ষাদান করা হতো, যেখানে শিক্ষার্থীরা আশ্রমে বসবাস করে বিদ্যা অর্জন করত। ধর্ম, দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা শাস্ত্রের মতো বিভিন্ন বিষয়ে উচ্চমানের শিক্ষা প্রদান করা হতো। এই সময়ে নালন্দা ইউনিভার্সিটি এবং তক্ষশিলা ইউনিভার্সিটি বিশ্ববিখ্যাত শিক্ষাকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। এসব বিশ্ববিদ্যালয়ে ভারতসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা অধ্যয়নের জন্য আসত। মধ্যযুগে মুসলিম শাসনের সময় মক্তব ও মাদ্রাসা শিক্ষার প্রসার ঘটে। আরবি, ফার্সি, সাহিত্য, গণিত এবং ধর্মীয় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়। এই সময় জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখা হয়, যা ভারতীয় সভ্যতার বহুত্ববাদী চরিত্রকে আরও সমৃদ্ধ করে। ঊনবিংশ শতাব্দীতে ভারতের সাংস্কৃতিক নবজাগরণ বিশেষভাবে বিকশিত হয়, যা বাংলার নবজাগরণ নামে পরিচিত। এই আন্দোলনের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রয়। তিনি সতীদাহ প্রথা বিলুপ্তি, নারী শিক্ষার প্রসার এবং সামাজিক সংস্কারের জন্য সংগ্রাম করেন। তার প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ ভারতীয় সমাজে আধুনিকতার পথ সুগম করে। এই নবজাগরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদানও অনন্য। তিনি বিধবা বিবাহ প্রচলন এবং নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার প্রচেষ্টায় বাংলা গদ্যের আধুনিক রূপ প্রতিষ্ঠিত হয়। ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি সাহিত্য, সঙ্গীত, শিল্প ও শিক্ষার ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। শান্তিনিকেতনে প্রতিষ্ঠিত তার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানবতাবাদী শিক্ষার আদর্শে গড়ে ওঠে। তার রচিত গীতাঞ্জলি তাকে নোবেল পুরস্কার এনে দেয়। ভারতের আধ্যাত্মিক ও দার্শনিক জাগরণে স্বামী বিবেকানন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1893 সালে শিকাগোর ধর্মসভায় তার বক্তৃতা বিশ্বে ভারতীয় দর্শনের মর্যাদা বৃদ্ধি করে। তিনি যুব সমাজকে আত্মবিশ্বাস, মানব সেবা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করেন। মহাত্মা গান্ধী শিক্ষার ক্ষেত্রে ন্যায় তালিম বা মৌলিক শিক্ষার ধারণা প্রদান করেন, যেখানে শ্রম, নৈতিকতা এবং আত্মনির্ভরতার উপর গুরুত্ব দেওয়া হয়। তার এই শিক্ষা দর্শন ভারতীয় সমাজে মানবিক মূল্যবোধের বিকাশে সহায়তা করে। স্বাধীনতার পর ভারত সরকার শিক্ষার প্রসারে ব্যাপক উদ্যোগ গ্রহণ করে। প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা হয় এবং উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। ইন্ডিয়ান ইনস্টিটিউটস অফ টেকনোলজি বা আইআইটি এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি ভারতের উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সমানভাবে সমৃদ্ধ। সঙ্গীত, নৃত্য, সাহিত্য, চিত্রকলা ও স্থাপত্যকলার বিকাশ ভারতীয় সংস্কৃতিকে বিশ্বে অনন্য মর্যাদা দিয়েছে। ভরতনাট্যম, কথক, ওড়িশি এবং কুচিপুড়ি ভারতের শাস্ত্রীয় নৃত্যরূপ হিসেবে সুপরিচিত। একইভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের হিন্দুস্থানি ও কর্ণাটক ধারাও বিশ্বব্যাপী সমাদৃত। ভারতীয় চলচ্চিত্র শিল্প, বিশেষত বলিউড, দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচয় করেছে। সিনেমা, সাহিত্য এবং শিল্পকলার মাধ্যমে ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে। আধুনিক যুগে ডিজিটাল প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে। অনলাইন শিক্ষা, ভার্চুয়াল ক্লাসরুম এবং ই-লাইব্রেরি শিক্ষাকে সহজলভ্য করেছে। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে শিক্ষাক্ষেত্রে এখনও কিছু চ্যালেঞ্জ বিদ্যমান, যেমন নিরক্ষরতা, গ্রামীণ ও শহুরে শিক্ষার বৈষম্য এবং মানসম্মত শিক্ষার অভাব। এসব সমস্যা সমাধানে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান সম্মিলিতভাবে কাজ করছে। সার্বিকভাবে ভারতের শিক্ষা ও সাংস্কৃতিক নবজাগরণ দেশটির আধুনিক জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
প্রাচীন জ্ঞানের ঐতিহ্য, ঔপনিবেশিক যুগের সংস্কার আন্দোলন এবং স্বাধীনতা পরবর্তী শিক্ষানীতির সমন্বয়ে ভারত আজ একটি জ্ঞান সমৃদ্ধ ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতিতে পরিণত হয়েছে। শিক্ষা, সাহিত্য, শিল্প এবং মানবিক মূল্যবোধের মাধ্যমে ভারত ভবিষ্যতেও বিশ্ব সভ্যতার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলবে।